আচ্ছা, পাকিস্তানের যুদ্ধ, পাক ভারতের যে যুদ্ধ আসতে চলেছে, এই যুদ্ধ নিয়ে আমার গীতার কিছু অংশ বলতে ভীষণ ইচ্ছে করছে। গীতার একটা শ্লোক এখানে ভীষণ ইম্পর্টেন্ট একটা শ্লোক হিসাবে আসবে, যে কর্মেণ্য বাধিকারান্তে মা ফলেনেষু কদাচন। অর্থাৎ কর্ম করাই তোমার অধিকার, কিন্তু তার ফল কামনা করা তোমার অধিকার না। এই ফল অধিকার করতে গিয়েই আমরা দেখি পাকিস্তান যেন ঠিক একইভাবে ফলের আশা করছে। সেই ফল কি? আপেল ফল নেবে তারা, ড্রাই ফ্রুটসের ফল নেবে তারা, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর তারা নিতে চায়। এখন এই ঘটনা নিয়ে তারা অনেকবার এর আগে অ্যাটাক করেছে, কিন্তু প্রতিবারেই তারা ব্যর্থ হয়েছে। এইবারেও সেই ব্যর্থতা তাদেরকে কিন্তু ফিরিয়ে আনতে পারেনি। আমি জাস্ট গীতার কয়েকটা বলবো, এটার সঙ্গে জীবনের একটা বিশাল বড় অংশ দেখবেন কেমনভাবে কাজ করবে। আমরা যদি যাই, যে আজকে আমরা জানবো গীতার কর্মযোগ নিয়ে। এই শ্রীমদ্ভগবত গীতার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তার কর্মযোগ, যা মানুষের কর্মের মাধ্যমে ঈশ্বরের যে সান্নিধ্য সেটা লাভের একটা পথ দেখায়। গীতার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের আপনারা যদি কর্মযোগের বিস্তারিত ব্যাখ্যা পড়তে চান, সেখানে গিয়ে পড়তে পারেন। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে কর্মযোগের শিক্ষা দিয়ে বলেন যে কর্মেণ্য বাধিকারান্তে মা ফলেনেষু কদাচন, অর্থাৎ কর্ম করাই তোমার অধিকার, তার ফল কামনা করো না। কর্মযোগ আসলে কি? কর্মযোগ হচ্ছে নিঃস্বার্থভাবে কর্তব্য কর্ম সম্পাদন করা। যেমন যেখানে ব্যক্তি কর্মফলের আশঙ্কা বা আকাঙ্ক্ষা তিনি করে, যদি তার আকাঙ্ক্ষাগুলোকে ত্যাগ করে শুধুমাত্র ধর্মানুসারে কাজ করে, এটি জ্ঞানযোগ এবং ভক্তিযোগের মতোই মুক্তির একটা পথ তাকে দেখায়। গীতার কর্মযোগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিষ্কাম কর্ম, আর একটা হচ্ছে যজ্ঞার্থ কর্ম। নিষ্কাম কর্ম হচ্ছে ফল কামনা না করে কর্তব্য পালন করা, আর যথার্থ কর্ম হচ্ছে বা যজ্ঞার্থ কর্ম হচ্ছে সমস্ত কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। গীতার কর্মযোগের মূল বক্তব্য যদি বলেন, কর্মফল ত্যাগ। গীতার 2.47 এই শ্লোকে বলা হয়েছে কর্ম করো, কিন্তু তার ফল আসক্তিতে বাধা হইও না। কর্মফলের আশা ত্যাগ করাই হচ্ছে কর্মযোগের মূল মন্ত্র। সেকেন্ড, তিনি বলছেন যে স্বধর্ম পালন, প্রত্যেকের নিজ ধর্ম, বা এখানে একটা বিশাল বড় কথা হচ্ছে যে কর্মই ধর্ম। তাই গীতাতে কিন্তু ধর্ম বলতে এখানে তার কর্মকে বলা হয়েছে, যে তুমি যে কর্মটা করো সেই অনুসারেই তোমার কাজ করা উচিত। যেমন ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা, তাই অর্জুনের পক্ষে এই যুদ্ধ ত্যাগটা তার কর্মবিরুদ্ধ, বা তিনি সেটা অধর্ম করতেন যদি তিনি না করতেন। তিনি হচ্ছে যজ্ঞভিত্তিক কর্ম। শ্রীকৃষ্ণ বলেন কর্মের মাধ্যমে যজ্ঞ বা ঈশ্বরাপন, মানে ঈশ্বরকে অর্পণ করা উচিত। প্রকৃতি ও দেবতাদের সহযোগিতায় মানব জীবন টিকে থাকে। তাই কর্মকে কেবল ভোগের জন্য নয়, সমাজ কল্যাণে নিয়োজিত করতে হবে। কর্ম এবং জ্ঞানের সমন্বয় খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে 3.20 শ্লোকে। বলছে কর্মযোগী জ্ঞানী হতে পারে, আবার জ্ঞানীও কর্ম করতে পারে। যেমন জনক রাজা জ্ঞানী হয়েও সাংসারিক কর্তব্য পালন করতেন। কর্মযোগের প্রয়োগ আপনি কিভাবে করবেন? দৈনন্দিন জীবনে গীতা অনুযায়ী গৃহস্থ, শিক্ষার্থী বা কর্মী সকলেই নিজ নিজ কর্তব্য বা নিজের যে কর্তব্যগুলো আছে সেই কর্তব্যকে তিনি যদি নিঃস্বার্থভাবে সম্পাদন করেন, তাহলে তিনি কর্মযোগী হয়ে উঠবেন। আধুনিক প্রেক্ষাপটে কর্মক্ষেত্রে সততা, দায়িত্ববোধ ও অন্যায়কে না সহ্য করা এবং ন্যায় পরায়ণতা বজায় রাখাই হলো কর্মযোগ। কর্মযোগের সুফল আপনাকে কয়েকটা জিনিস বলি। মুক্তি বা মোক্ষ।
কর্মবন্ধন থেকে মুক্তি পেয়ে আত্মজ্ঞানে পৌঁছানো যায়, মানসিক শান্তি পাওয়া যায়। ফলাকাঙ্ক্ষা যদি না থাকে তাহলে চিন্তা আপনার খুব নির্মল হয়ে যায়, বা আপনি যেটাকে বলা হয় যে মানে মুক্তি চিন্তাতে আপনি বিচরণ করতে পারেন। সমাজের কল্যাণ, নিঃস্বার্থ কর্ম করলেই সমাজের উন্নতি ঘটে। এখন এই ঘটনা, পুরো ঘটনাটা আপনাদের গীতার আমি কেন বললাম, একটা কথা সবসময় মাথা রাখবেন, সেটা ট্রেডিং হোক, সেটা আপনার জীবনে হোক, বা আমাদের দেশে যুদ্ধের ক্ষেত্রে হোক, আপনি যেই কর্ম করবেন সেই কর্মের ফলাফল আপনাকে পেতেই হবে। এই যে পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছে, সেই অ্যাটাকের দরুন একটা বিশাল বড় কিন্তু ক্রাইসিস তৈরি হয়েছে। আমি আপনাদের দেখাই যে আলটিমেট কি ক্রাইসিসটা সেখানে তৈরি হয়েছে। যদি আপনাদের একটু ভালো করে, আমি এখানে পুরোটাই আপনাদের দেখাচ্ছি যে কি ঘটনাটা ঘটেছে এখানে যদি আপনাদের দেখায়, এবং ভারত তার ফলস্বরূপ কি করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি দেখি, এই পাকিস্তানের এইটা হচ্ছে পুরোটা ম্যাপ, এবং তারা ভারতের ঠিক সবচেয়ে যেই কঠিন জায়গাটাই তারা এসে বারবার অ্যাটাক করে, তা সেটা হচ্ছে JNK বা জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে এসে তারা বারবার অ্যাটাক করার কথা ভাবে, এবং এই রকম জায়গাতেই কোথাও একটা পেহেলগাম আছে। এখন এই জায়গাতে তাদের কি হয় দেখুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ইসলামাবাদ থেকে তারা এই প্ল্যানগুলো তৈরি করে এবং বারবার এই অ্যাটাকটা তারা ঘটায়, এবং তারা বুঝতেই পারছে না যে অ্যাটাক করার ফলে তাদের দেশের উন্নতি তারা কিন্তু নষ্ট করছে। এবং দেশের উন্নতি কিভাবে হতে পারে, তারা যদি এইটাই, যেই টাকাটা তারা বিশ্ববাজার থেকে নেয়, সেটাই তারা যদি তাদের দেশের উন্নতির স্বার্থে তারা এটা কাজে লাগায়, তাহলেই তারা কিন্তু অনেক কিছুভাবে এগিয়ে যেতে পারবে। এখন এই পুরো বর্ডারটায় CRPF, আর্মি এবং BSF প্রত্যেকটা জওয়ান কিন্তু এখানে লেগে আছে, এবং এরা বারবার ইসলামাবাদ এখন ভাবছে বোধহয় ভারত পিছিয়ে আসছে। আসলে পিছনো না, এই পিছিয়ে দেখবেন, বা শের, বা মানে আমরা যদি বলি সিংহকে, যখন সে কাউকে অ্যাটাক করে সে দেখবেন দুপা পিছিয়ে যায়, এবং দুপা পিছিয়ে যাওয়া মানে অনেকেই এখানে ভাবে হয়তো আরে দুপা পিছিয়ে গেছে মানে এ নিশ্চয়ই ভয় পেয়েছে। আসলে কিন্তু সে ভয় পায়নি, সে জাস্ট দুপা পিছোচ্ছে এই কারণে যাতে অ্যাটাকটা সে আপনাকে খুব কুইক করতে পারে। এবং মোদিও কিন্তু আমরা যদি দেখি যে মোদিজি এই কথাটাই বলেছেন যে যা যা যাওয়া সেখানে চলে যান, আমাদের সাধারণ মানুষের উপরে কোনো অ্যাটাক করার ইচ্ছে নেই। তবে আমার দেশে যেইভাবে বারবার বারবার অ্যাটাক হয়েছে, এই জিনিসটা কিন্তু আমি বারবার সহ্য করব না। এবং গীতাতে এই যে যেই কথাটা আমরা বলছিলাম যে স্বধর্ম পালন, বা নিজের ধর্ম বা নিজের কর্মকে কর্তব্য পালন করা, সেইটা ভীষণ পরিমাণে জরুরি। একটা দেশের প্রধানমন্ত্রীর কর্তব্য হচ্ছে তার দেশকে বাঁচানো, এবং আমরা দেশবাসী হিসাবে আমাদেরও কর্তব্য হচ্ছে দেশবাসীর কাছে যে দেশবাসীকে, আমার নিজের দেশকে বাঁচানো। এই কর্তব্য থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে আপনি অধর্ম পালন করছেন। আমি ধর্ম বলতে এখানে এটাই বুঝি যে আপনার কর্মটাকেই বা আমাদের কর্মটাকেই আমরা আমার ধর্ম হিসাবে বলতে পারি। এবং গীতাতে কিন্তু এই কথাটাই পার্টিকুলারভাবে বলা হয়েছে, এবং বারবার প্রত্যেকটা জায়গাতে যদি দেখেন, কর্মযোগ পড়ুন বা জ্ঞানযোগ পড়ুন, সেখানে বারবার বলা হয়েছে। এবং তাহলে এই গীতার সাথে আমি পাকিস্তানকে কেন নিয়ে এলাম, যদি দেখেন সে তার নিজের দেশকে কোনোভাবেই বাঁচাতে পারছে না, এবং দেশের ম্যাক্সিমাম মানুষ সেখানে কোনো ফরেন ইনভেস্টার তারা যেতে পারছে না, এবং তারা যতবার যাচ্ছে ততবারই তাদের জিনিস লুটপাট করা হচ্ছে। ফলে এদের দেশের না তো কোনো ট্যুরিস্ট যেতে পারে, তারা ভয় পায়। কোনো ট্যুরিস্ট সেইভাবে এত ভালো জায়গা থাকতেও শুধুমাত্র তাদের স্বধর্ম পালন না করার জন্য তাদের ট্যুরিস্ট গেছে। স্বধর্ম পালন না করার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তারা কষ্ট ভোগ করতে চলেছে। এবং তারা যেই মানে টাকাটা ফান্ড পেত, ওয়ার্ল্ড ব্যাংক বলুন বা IMF থেকে বলুন, প্রত্যেকটা জায়গা থেকে তাদের ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যতবারই যেই বলুক না কেন, এখানে দেখছি বিমান বসু বলছেন যে ওদের কাছে মিসাইল আছে, মিসাইল সেই মিসাইল যা ছিল সেই সব মিসাইল এখন আর নেই, সেই ক্ষমতা নেই পাকিস্তানের কাছে। পাকিস্তান যখন আমাদের থেকে আলাদা হয়েছিল 1947 সালে, সেই যে ক্ষমতা ছিল
পাকিস্তানের সেই ক্ষমতা এই মুহূর্তে কিন্তু নেই, এবং তারা নিজেদের শুধুমাত্র তাদের স্বধর্মকে পালন না করার জন্য, আলটিমেট আমি বারবার বলছি এই ধর্ম হচ্ছে আমার কাছে কর্ম, তো সেই কর্মকে তাদের প্রপারভাবে না পালন করার জন্য তারা কিন্তু এই বারবার এইটা করে গেছে। এবং তাদের যে কর্তব্য থেকে তারা বারবার তাদের প্রত্যেকটা, যদি আমরা দেখি তাদের মানে আমরা আমাদের যে সমস্ত নেতা মন্ত্রী তাদের দিকে বোকা বলি, এবং তাদের মন্ত্রীদের মতন বোকা নেই, এবং তারা ওয়ার্ল্ড মানে যেই সমস্ত টিভি চ্যানেলগুলোতে তারা এসে বলছে হ্যাঁ আমরা আমেরিকা আমাদের ফান্ড করতে এবং আমরা বিভিন্ন দেশকে এই প্রতিপালন করতাম জঙ্গিদের, এবং এটা একটা বিশাল বড় স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্টের জন্য তারা কিন্তু ওয়ার্ল্ডের কাছে একটা বিশাল বড় খারাপ জায়গাতে পৌঁছে গেছে। এবং এই পৌঁছানোর কারণে এই যে ইসলামাবাদ থেকে যেই যেই ব্যাপারটা তারা ঘটিয়ে চলেছে, এই জায়গাটা থেকে এখানেই যদি তারা জাস্ট অ্যাটাক করতে শুরু করে, প্রথমেই অ্যাটাকটা আসবে কিন্তু পুরো এই জায়গাটার কাছাকাছি। এই পুরো এই জায়গাটাকে যদি ভালো করে দেখেন, এই জায়গাটাকেই তারা ইসলামাবাদ থেকে এটা কাছে হয় বলে, এবং বারবার বারবার এই অ্যাটাক করার কারণে বলবেন যে এত জায়গা থাকতে কেন, রাজস্থানের সাথে পাকিস্তানের বর্ডার আছে, গুজরাটের সাথে পাকিস্তানের বর্ডার আছে, আমাদের পাঞ্জাবের সাথে আছে, লাদাখের কিছু অংশ আছে, তাহলে বারবার কেন জেএনকেতেই বারবার বারবার তারা অ্যাটাক করে? তার কারণ ইসলামাবাদ তাদের এখান থেকে খুব কাছে, একদম সেন্টার থেকে তারা পুরোপুরি এই প্ল্যানগুলো করে, এবং এই সেন্টার থেকে তারা বারবার অ্যাটাক করে। এবং যেই মানুষগুলো এটা করেছিল, ভেবে দেখুন তাদের শুধুমাত্র তাদের যদি স্বধর্ম তারা পালন করতো এবং তাদের নিজেদের কাজটা করতো, তাহলে তাদের মরতে হতো না, তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হতো না, কোনোটাই তাদের হতো না। এর জন্য তারা প্রত্যেকে দায়ী। তাই দেশ থেকে হোক বা আপনি যাই করেন না কেন, সেটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখানে এই ভিডিওটা বানানো এই কারণেই যে আপনার কাজকে আপনি ডিস্ট্রাকটিভ মোডে নিয়ে যাচ্ছেন নাকি কনস্ট্রাকটিভ মোডে নিয়ে যাচ্ছেন। যদি কনস্ট্রাকটিভ মোডে নিয়ে যান, তাহলে আলটিমেট আপনিই হবেন উইনার। যদি এটা ডিস্ট্রাকটিভ মোডে নিয়ে যান, তাহলে আলটিমেট হয়তো সাময়িক আপনার মধ্যে আনন্দিত হতে পারেন বা সাময়িক কিছু লাভ হতে পারে, কিন্তু সেটা কখনোই লং রানের জন্য ভালো হবে না। এই জিনিসটা হচ্ছে আমাদের বোঝার জিনিস। এই জিনিসটাকে যত তাড়াতাড়ি আপনারা বুঝে যেতে পারবেন, তত তাড়াতাড়ি আপনাদের জীবনেও উন্নতি হবে। এবং যারা যাই করেন না কেন, বিজনেস করেন বা যেটাই করেন, সেইটাতে আমি বলবো যে গীতা আমার কাছে কোনো ধর্মগ্রন্থ না। গীতা আমার কাছে একটা বিশাল বড় জিনিস, যেটা আমাকে লাইফ শেখায়, যেটা আমাকে বুঝতে শেখায় যে লাইফে কিভাবে বিচরণ করতে হয় বা লাইফকে কিভাবে দেখতে হয়। এই দেখার যে দৃষ্টি, সেই দৃষ্টিটা দেয় আমাদের গীতা। তো সেক্ষেত্রে আপনার মনে হয় আপনাদের এগুলো বোঝা উচিত। আর যাই হোক, আমার কাজ আমি আপনাদের বললাম, এবং যারা 1-to-1 কনসালটেশন নিতে চান আমার সাথে, সেটা আপনার লাইফের কোনো প্রবলেম হোক বা বিজনেস কনসালটেশন হোক বা আপনার সাইকোলজিক্যালি কনসালটেশন হোক, আমরা দিয়ে থাকি। তো সেইটার জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার সাথে সাথে যদি কেউ চান, ভিডিওটা খুবই ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। আর যদি কারো থাকে পাকিস্তানে কেউ, তাকে এই ভিডিওটা একবার পাঠান, যদি বাংলা বুঝতে পারে বা ইংলিশে সাবটাইটেল যদি করে দেখা যায়, অন্তত পক্ষে এইটুকু তাদের মাথায় ঢুকুক যে ভারত এতটাও সস্তা না যে বারবার অ্যাটাক করে যাবে এবং বারবার সেটা চুপ করে মেনে নেওয়া হবে। এর কর্মফল তারাও ভোগ করবে। তাই এই কর্মফলকে ভীষণভাবে গুরুত্ব দিন। এবং যদি দেখেন পাকিস্তানের মানুষ খেতে পাচ্ছে না, পাকিস্তানের মানুষ তাদের সরকারকে ঘৃণা করে, এই প্রত্যেকটা কারণের একটাই মূল, তারা প্রত্যেকবারই ডিস্ট্রাকটিভ মোডে তারা কর্ম করে গেছে, এবং তার ফলাফলও তারা আস্তে আস্তে করে পাবে। তো আপনার লাইফে আপনি কি ডিস্ট্রাকটিভ মোডে করছেন, সেইটা থেকে বেরিয়ে আসুন। যদি কিছু চান, অবশ্যই আপনার কনস্ট্রাকটিভ যে ওয়ে অফ থিঙ্কিং, এগুলোকে নিয়ে আসুন, এবং আপনিও অনেক বড় কিছু করতে পারবেন। পারলে গীতার একবার কর্মযোগটা গিয়ে পড়ে নেবেন। আর গীতার এই ধরনের ভিডিও যদি আপনারা চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান। আমি গীতার আরও কিছু অংশ নিয়ে আপনাদের সাথে এরকমই অনেক ভিডিও বানাবো। তো চলুন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।